আশা করি তোমরা সবাই ভালো আছো আমার স্নেহের ছাত্রছাত্রীরা। বর্তমানে গোটা বিশ্ব একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। গোটা বিশ্বের আজকে শিক্ষা বলো, শিল্প বলো, কৃষি বলো, সমস্ত কিছুই থমকে গেছে কোভিড-19 বা করোনা ভাইরাসের প্রকোপের জন্য। তো আমাদের সমস্ত কিছুই দাঁড়িয়ে আছে, শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছুই, যার জন্য ঘরে বসে তোমাদেরকে কিছু শেখানোর ক্ষুদ্র একটা প্রয়াস। তো দেখো, তোমাদের ক্লাস 10-এর দুটো সেকশানেই এর আগে হয়ে গেছিল সমযোজী ও তড়িৎযোজী যৌগ। এই চ্যাপ্টারটা হয়ে গেছিলো ফার্স্ট ইউনিট টার্মে, এই চ্যাপ্টার পর্যন্ত হওয়ার কথা ছিল। নেক্সট চ্যাপ্টার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এই চ্যাপ্টারটায় আমরা আজকে সময় নষ্ট না করে ঢুকে যাব। তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট। তো এই চ্যাপ্টারে আমরা প্রথমেই দেখে নিব যে কিছু পদার্থ আছে, যে সমস্ত পদার্থ তোমরা জানোই যে পদার্থের আমরা প্রচুর উদাহরণ জানি। তো পদার্থের উদাহরণগুলোকে বা পদার্থগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে নিব। প্রথমে একদম শুরু থেকেই দেখো, পদার্থগুলোকে দুটো ভাগে ভাগ করছি। একদিকে রাখছি কঠিন পদার্থ আর একদিকে রাখছি কঠিন বা তরল। কঠিন পদার্থগুলোকে আবার এইখানে দুটো ভাগে আমরা ভাগ করছি, যেমন সোনা, রূপা, তামা, লোহা ইত্যাদি। আবার এখানে ভাগ করছি কাঠ, কাঁচ, প্লাস্টিক ইত্যাদি। আবার এখানে কিছু কঠিন পদার্থ বা তরল পদার্থকে দুটো ভাগে ভাগ করছি, সেগুলো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সংকেত সবাই জানি আমরা NaCl, খাদ্য লবণ বা টেবিল সল্ট বলা হয়। NaClকে বলা হয় খাদ্য লবণ বা টেবিল সল্ট। KOH সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, KOH হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, H2SO4 সালফিউরিক অ্যাসিড। আবার এখানে কিছু পদার্থ ভাগ করছি, এখানে যেগুলো রাখছি সেগুলো হচ্ছে বেনজিন তরল, এটা ন্যাপথালিন, কঠিন, পেট্রোল লিকুইড ইত্যাদি। দেখো, অনেকগুলো পদার্থের মধ্যে আমরা কিছু পদার্থকে 4টে শ্রেণীতে এরকমভাবে ভাগ করলাম। তো প্রথম যে কঠিন পদার্থগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, তার মধ্যে সোনা, রূপা, তামা, লোহা, এই জাতীয় পদার্থগুলো বিদ্যুতের সুপরিবাহী। এই জাতীয় পদার্থগুলোর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় আমরা জানি। একটা বিদ্যুৎ আছে, এরকম জায়গায় যদি কারেন্ট আছে, এরকম জায়গায় যদি একটা লোহা ধরা হয় এবং লোহার অন্য প্রান্ত যদি হাতে রাখা হয়, তাহলে তোমরা জানবে যে সেখানে আমরা শক খাবো বা আমাদের গায়ে ইলেকট্রিসিটি চলে আসবে। তোমরা ইলেকট্রিক ওয়্যারিংয়ে, ঘরের যে হাউস ওয়্যারিং আছে, ইলেকট্রিক ওয়্যারিংয়ে দেখেছো তারগুলো প্লাস্টিকের ভিতরে তামার তার থাকে। তো তোমরা জানোই যে এই পদার্থগুলো তড়িতের সুপরিবাহী। আবার এই দিকে এই পদার্থগুলো দেখো, কাঠ, কাঁচ, প্লাস্টিক, এগুলো তড়িৎ পরিবহন করে না। আবার এখানে দেখো যে কঠিন বা তরল পদার্থ লিখেছি, তাতে প্রথমে যে পদার্থগুলো আছে সোডিয়াম ক্লোরাইড, NaCl, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, H2SO4, আরও আছে এরকম।
এই পদার্থগুলো আবার তড়িৎ পরিবহন করে। আবার এই পদার্থগুলো তড়িৎ পরিবহন করে না, বেনজিন, ন্যাপথালিন, পেট্রোল, এরা তড়িৎ পরিবহন করে না। তাহলে তড়িৎ পরিবহন করে কোন কোন পদার্থগুলো? এগুলো আর এগুলো। এই দুই ধরনের পদার্থগুলো তড়িৎ পরিবহন করে। এগুলোও কঠিন, এগুলো কঠিন বা লিকুইড, যেমন NaCl কঠিন, KOH কঠিন, NaOH কঠিন, H2SO4 লিকুইড, এরকম। তাহলে এগুলো কঠিন হলেও এরা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তাহলে এই পদার্থগুলো আমরা বলবো যে এরা গলিত বা জলীয় দ্রবণে, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়, মল্টের স্টেট অর ডিজলভ স্টেটে এরা তড়িৎ পরিবহন করে। কিন্তু এই পদার্থগুলো কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে। এই দুই ধরনের পদার্থগুলোই তড়িৎ পরিবহন করে, কিন্তু দুজনের তড়িৎ পরিবহন করার কারণ ভিন্ন। দুইজন দুটো আলাদা কারণে বা এদের তড়িৎ পরিবহন করার যে কজ, সেগুলো আলাদা। এই পদার্থগুলোর ক্ষেত্রে কি হয় না, এগুলো সলিড, এই সলিড পদার্থগুলো, এই কঠিন পদার্থগুলো, এদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। এই পদার্থগুলোর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন। যেমন লোহার একটা অণু হচ্ছে Fe, লোহার সংকেত। Fe হচ্ছে লোহার একটা পরমাণু। এই পরমাণুটা একটা, দুটো বা তিনটে ইলেকট্রন ছেড়ে দিয়ে, একটা ইলেকট্রন ছেড়ে দিলে Fe+ হবে, দুটো ইলেকট্রন ছেড়ে দিলে Fe2+ হবে, তিনটে ইলেকট্রন ছেড়ে দিলে Fe3+ হবে। তাহলে এই পদার্থগুলো সব একটা, দুটো বা তিনটে ইলেকট্রন ছেড়ে দিয়ে এরকম আয়নে পরিণত হয়, ক্যাটায়নে পরিণত হয়। তাহলে এই যে ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলো, এই লোহার দণ্ডের মধ্যে ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলো, এটা যদি লোহার দণ্ড হয়, তাহলে লোহার অণুগুলো যে ইলেকট্রনগুলো ছেড়ে দিচ্ছে, সেই ইলেকট্রনগুলো এই লোহার দণ্ডের মধ্যেই থাকবে। এই ইলেকট্রনগুলোকে বলা হয় ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। এই লোহার দণ্ডের মধ্যে বা কঠিন পদার্থের দণ্ডের মধ্যে এই যে মুক্ত ইলেকট্রনগুলো থাকছে, এই মুক্ত ইলেকট্রনগুলোই তড়িৎ পরিবহন করে। তাহলে এদের তড়িৎ পরিবহনের কারণ কি না, এই সলিড পদার্থগুলো যে অণু দিয়ে গঠিত, সেই অণুগুলো একটা, দুটো বা কোনো কোনো ক্ষেত্রে তিনটে ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আয়নে পরিণত হয়। এবং এই ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলো এই দণ্ডের মধ্যে বা এই মেটালের মধ্যে, ধাতুর মধ্যেই থাকে। এই ধাতুর মধ্যে অবস্থিত ফ্রি ইলেকট্রনগুলোই বা মুক্ত ইলেকট্রনগুলোই তড়িৎ পরিবহন করে। এক্ষেত্রে চলে আসি এবারে এদের তড়িৎ পরিবহনের কারণ কি। এই সমস্ত পদার্থগুলো আয়নে ভেঙে যায়। প্রথমে NaCl আয়নে বিভাজিত হবে, কি হবে হয়ে Na+ আর Cl-। তাহলে যেগুলো প্লাস, সেগুলো আগের ক্লাসে তোমার তড়িৎযোজী সমযোজী যৌগ পড়ানোর সময় খুব ভালো করে বলেছিলাম যে সমস্ত পরমাণু মাথায় ধনাত্মক আধান বহন করে তাদেরকে বলা হয় ক্যাটায়ন। যে সমস্ত পরমাণু বা পরমাণুপুঞ্জ মাথায় ঋণাত্মক আধান বা নেগেটিভ আধান, নেগেটিভ চার্জ ক্যারি করে, বহন করে, তাদেরকে বলা হয় অ্যানায়ন। তাহলে NaCl প্রথমে আয়নে ভেঙে যায়, এটা ক্যাটায়ন, Na+ ক্যাটায়ন এবং Cl- অ্যানায়নে ভেঙে যায়। এই আয়নগুলো যখন তৈরি হয়ে যাচ্ছে, এই আয়নগুলো তড়িৎ পরিবহন করবে এবার। তাহলে এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত যৌগগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই আয়নে ভেঙে যাচ্ছে যৌগগুলো, এবং এই বিভাজিত আয়নগুলো বা যে আয়নগুলো তৈরি হচ্ছে তারাই তড়িৎ পরিবহন করে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে দেখছি তড়িৎ পরিবহনের কারণটা সম্পূর্ণ আলাদা। কঠিন পদার্থগুলো একটা বা দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে ক্যাটায়নে পরিণত হচ্ছে, ক্যাটায়নগুলোও সেই ধাতুর মধ্যে থাকছে, আবার ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলোও ধাতুর মধ্যে থাকছে। তাহলে ছেড়ে দেওয়া এই ইলেকট্রনগুলোই তখন তড়িৎ পরিবহন করছে। আর এদের ক্ষেত্রে দেখছি এই যৌগগুলো আয়নে ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে তড়িৎ পরিবহন করছে আয়নগুলো। তাহলে এটুকু আমরা জানলাম। এবার আমরা চলে যাই তড়িৎ বিশ্লেষ্য বা আসল জায়গাটায় তড়িৎ। তাহলে এখান থেকে আমরা পেয়েই গেছি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো, একটু আমরা শুধু জেনে নেব। বলছে যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে এবং তড়িৎ পরিবহনের ফলে একটা নতুন যৌগ তৈরি করে, তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে আবারও বলি, যে সমস্ত পদার্থগুলো গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে নতুন ধরনের যৌগ উৎপন্ন করে, তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তোমরা এবার বলো, এটা হবে না তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কারণ এরা গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নে ভাঙে না, এরা তো তড়িৎ পরিবহন করেই না।
এই যৌগগুলো দেখালাম একটু আগে যে এরা ভেঙে যাচ্ছে আয়নে, ভেঙে গিয়ে এই আয়নগুলো তড়িৎ পরিবহন করছে। তাহলে আমার সংজ্ঞার সঙ্গে মিলে যাচ্ছে এই যৌগগুলো, যে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে নতুন যৌগ উৎপন্ন করে, তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে এই পদার্থগুলো হলো আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরা জলীয় দ্রবণে আয়নে ভেঙে যায় না, বিভাজিত হয় না, তাহলে এরাও তড়িৎ পরিবহন করে না, এরাও তড়িৎ পরিবহন করে না, এরা করে। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে এই পদার্থগুলো। কারণ কি, এরা আয়নে বিভাজিত হয়, বিভাজিত হয়ে তো আয়নগুলো তড়িৎ পরিবহন করে। এই পদার্থগুলো আয়নে বিভাজিত হয় না, এগুলো আয়নীয় যৌগ, এগুলোকে বলা হয় সমযোজী যৌগ। এর আগের চ্যাপ্টারে তোমরা পড়েছিলাম আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগর ডিটেলস পড়েছিলাম আমরা, বৈশিষ্ট্য কী, হ্যাঁ, এখানে আয়নীয় যৌগের বৈশিষ্ট্যগুলো দেখেছিলাম আমরা, আয়নে বিভাজিত হয়। এখানে সমযোজী যৌগের বৈশিষ্ট্য দেখেছিলাম, সমযোজী যৌগগুলো আয়নে বিভাজিত হয় না, যার জন্য তড়িৎ পরিবহন করতে পারে না। আগের চ্যাপ্টারে আমরা এগুলো পড়ে এসেছি। তো সেইটাকে আমরা কাজে লাগাচ্ছি যে এই যৌগগুলো আয়নে বিভাজিত হয়, ফলে বিভাজিত আয়নগুলো, যে আয়নগুলো তৈরি হলো, তারাই তড়িৎ পরিবহন করে জলীয় দ্রবণে। তাহলে এই পদার্থগুলো হলো আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে বোঝা গেল ইলেকট্রোলাইটস বা তড়িৎ বিশ্লেষ্য কী, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো। বেশ, এবার আমরা চলে আসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিভাজনে, ভাগ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে তাদের তড়িৎ বিশ্লেষণের ক্ষমতা অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, স্ট্রং ইলেকট্রোলাইট বলা হয়, আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। প্রত্যেক বছরই পরীক্ষায়, মাধ্যমিকে প্রত্যেক বছরই আসে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে উদাহরণ দাও, অথবা মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে উদাহরণ দাও, অথবা দুটোর মধ্যে পার্থক্য দেয়, ডিফারেন্স বিটুইন স্ট্রং ইলেকট্রোলাইটস অ্যান্ড উইক ইলেকট্রোলাইটস। তো যাই হোক, এক এক করে আমরা জেনে নেব। প্রথমে এটা জানছি আমরা, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো? যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো জলীয় দ্রবণে অধিক মাত্রায় বিভাজিত হয়, তাদেরকে বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কি বললাম, আবারও বলি, যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে অধিক মাত্রায় বিভাজিত হয়ে অধিক তড়িৎ পরিবহন করে বা অধিক মাত্রায় বিভাজিত হয়, তারা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। উদাহরণ কি হবে? NaCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, KCl তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, H2SO4 তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, CuSO4 কপার সালফেট তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই সমস্ত পদার্থগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরা জলীয় দ্রবণে অধিক মাত্রায় বিয়োজিত হয়। কীরকম? ধরো একটা বিকারে জল নিলাম, জলের মধ্যে আমি পিঞ্চ অফ NaCl দিয়ে দিলাম। খুবই অ্যাভেলেবল, টেবিল সল্ট সবার রান্নাঘরে থাকে, তো আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। আমি ধরে নিলাম 1 চামচের মধ্যে 10,000 অণু বর্তমান, যদিও 1 চামচের মধ্যে কোটি কোটি অণু বর্তমান থাকে, অত আমি যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি, অ্যাজাম্পশন নিচ্ছি আর কি, অ্যাজিউম করছি যে 10,000 অণু এর মধ্যে উপস্থিত থাকছে। তীব্র তড়িৎ বিশ্লেষণের বৈশিষ্ট্য হচ্ছে 10,000-এর মধ্যে 9,990 গ্রেটার দেন 9,990, 9,990-এর বেশি অণু বিভাজিত হয়ে থাকবে। 9,990-এর বেশি অণু বিভাজিত হয়ে থাকবে। হয়তো 2-4টে অণু এখানে NaCl গোটা হয়ে থাকবে, গোটা NaCl অণু হয়তো 2-3টে পাবো, আর সবগুলো কিভাবে হয়ে থাকবে? Na+ আর Cl- হয়ে থাকবে। তাহলে একটা Na+, NaCl, এখানে 10টা বলি, তাহলে 10টা NaCl থেকে কি হবে? 10টা Na+ হবে প্লাস 10টা Cl- হবে। তাই যদি এখানে 10,000 থাকে, তাহলে 10,000টা Na+, 10,000টা Cl- হবে।
যদি যদি 10,000 মোট থাকে তাহলে তীব্র হলে সে 10,000 বিয়োজিত হবে না, কত হবে, একটা দুটো কম হবে। তাহলে আমি ধরে নিলাম 9,995টা, তাহলে এখানে 9,900, এখানে 10,000, এখানে হবে তখন 9,995টা। এখানে যদি 10,000 হয়, মোট 10,000 অণু, তাহলে 9,995টা হয়তো বিভাজিত হয়ে থাকবে। তাহলে 9,995টা বিভাজিত হলে 9,995টা Na প্লাস, আর 9,995টা Cl মাইনাস তৈরি হবে। তাহলে বাকি কটা 5টা প্লাস 5 NaCl এরকম গোটা থাকবে। এই রকম আর কি, এটা সঠিক সংখ্যা এইভাবে বলা যায় না কখনোই কতগুলো অণু বিভাজিত হয়ে থাকছে। আমি এটা বোঝানোর জন্য বললাম যে এই রকম আর কি। তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে এরকম, ম্যাক্সিমাম বেশিরভাগই জলীয় দ্রবণে বিয়োজিত অবস্থায় থাকবে, ভেঙে থাকবে, এরকম গোটা খুব কম থাকবে, গোটায় NaCl অণু খুব কম থাকবে। তাহলে এই হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরকম সবগুলোর ক্ষেত্রেই তাই, KCl এর ক্ষেত্রে তাই, H2SO4 এর ক্ষেত্রেও তাই, কপার সালফেটের ক্ষেত্রেও তাই। এবারে আমরা চলে আসছি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ঠিক তার উল্টোটা। যে সমস্ত পদার্থগুলো জলীয় দ্রবণে খুব অল্প মাত্রায় বিভাজিত বা বিয়োজিত হয়ে থাকে তাদেরকে বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কি বললাম, যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে বা যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে খুব অল্প মাত্রায় বিয়োজিত হয়ে থাকে তাদেরকে বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ফর্মিক অ্যাসিড HCOH, ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, বোলতার হুলে। ফর্মিক অ্যাসিড আমাদের শরীরে গেলে জ্বালা করে, পিঁপড়ে বোলতা এরা যদি কামড়ায় আমাদের শরীর জ্বালা করে, কারণ কি তাদের হুল থেকে এই অ্যাসিডটা বেরিয়ে আমাদের শরীরে আসে, সে যন্ত্রণা দেয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কী করে হয়, অ্যামোনিয়ার জলের বিক্রিয়া, NH3 প্লাস H2O, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। NH4OH, অ্যামোনিয়ার সঙ্গে জল মিশালে এই বিক্রিয়াটা হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেয়। তাহলে এর গন্ধ কেমন হবে, অ্যামোনিয়ার মতোই ঝাঁঝালো গন্ধ হবে, অ্যামোনিয়ার যেমন তীব্র ঝাঁঝালো গন্ধ সেরকম। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ এই তীব্রর উল্টো। এখানে যদি 100টা অণু থাকে তাহলে 100টার মধ্যে 95টাই এই অবস্থায় থাকবে, 5টা হয়তো ভেঙে থাকবে। NH4OH, এটা ভাঙলে কীরকম হবে, NaCl এর মতোই হবে, এটার প্লাস হবে এটা মাইনাস হবে, তাহলে একটা ক্যাটায়ন তৈরি হবে, NH4 প্লাস প্লাস OH মাইনাস অ্যানায়ন। তাহলে অ্যামোনিয়াম ক্যাটায়ন আর হাইড্রোক্সিল অ্যানায়ন, তাহলে এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো তৈরি হবে। তাহলে এখানে যদি 100টা থাকে তাহলে হয়তো 5টা এটা তৈরি হবে, 100টার মধ্যে হয়তো 5টা ভেঙে থাকবে, তার মানে 5টা, একটা থেকে যদি একটা তৈরি হয় তাহলে 5টা থেকে এখানে 5টা তৈরি হবে, এখানেও 5টা তৈরি হবে, 5টা তৈরি হবে। তাহলে বাকি কত, 95টা এরকম গোটা থেকে যাবে, NH4OH, ভাঙবে না। জলীয় দ্রবণে এরকম গোটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অণু 95টাই থেকে যাবে। তাহলে এই হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পার্থক্য আমরা এখান থেকেই পেয়ে যাব, যা শিখলাম বা যেগুলো জানলাম সেখান থেকে পেয়ে যাব আমরা, বইতেও লেখা আছে। পার্থক্য কাকে বলে, উদাহরণ খুব ভালো করে তোমরা এটা পড়ে নেবে। এবার আমরা NaCl বা খাদ্য লবণের তড়িৎ বিশ্লেষণ করে দেখাবো যে কি হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ফলে বা কি হচ্ছে। দেখো, একটা পাত্র নেওয়া হলো, এই পাত্রের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নেওয়া হলো। তার মানে কি করা হলো, এই যে জল নেওয়া হলো, বাইরে থেকে NaCl অ্যাড করা হলো, করে গুলিয়ে নেওয়া হলো, এটাকে বলছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। এই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে আংশিক নিমজ্জিত করা হলো দুটো ধাতব পাত। এই যে একটা ধাতব পাত, এই আর একটা ধাতব পাত, দুটো ধাতব পাত আংশিক নিমজ্জিত করা হলো। এটা গ্রাফাইট দণ্ড হতে পারে, গ্রাফাইট
গ্রাফাইট দণ্ড। এই যে দুটো ধাতব পাত নিমজ্জিত করা হলো, এই ধাতব পাত দুটোকে বলা হয় তড়িৎদ্বার। তাহলে এই একটা তড়িৎদ্বার, এই একটা তড়িৎদ্বার, দুটো তড়িৎদ্বারকে ঢুকিয়ে দিলাম। তাহলে তড়িৎদ্বার কি? কিছুই না। যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করব, কোনো পদার্থের জলীয় দ্রবণের যখন তড়িৎ বিশ্লেষণ করব, তখন একটা পাত্রে সেই পদার্থের জলীয় দ্রবণটাকে নেওয়া হয় এবং ওই জলীয় দ্রবণে, ওই পাত্রের মধ্যে, ওই জলীয় দ্রবণের মধ্যে আংশিকভাবে নিমজ্জিত করা হয় দুটো ধাতব পাত। এই ধাতব পাতগুলোকে বলা হয় তড়িৎদ্বার। ব্যাস। আর যে পাত্রটাই নিয়ে আমরা এই ঘটনাটা, এই কাজটা করছি, তড়িৎ বিশ্লেষণটা করছি, এই পাত্রটাকে বলা হয় ভোল্টামিটার। কি বলা হয়? ভোল্টামিটার। ভোল্টামিটার। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস জানলাম, তড়িৎদ্বার আর ভোল্টামিটার। তাহলে গ্রাফাইট দণ্ড, এগুলোকে বলা হয় তড়িৎদ্বার। আবারও বলি, তড়িৎদ্বার কি? প্রথমে বলি ভোল্টামিটার কি। যে পাত্রটার মধ্যে আমরা যার তড়িৎ বিশ্লেষণ করব, যে জলীয় দ্রবণটার তড়িৎ বিশ্লেষণ করব, সেই জলীয় দ্রবণটাকে যে পাত্রের মধ্যে নেওয়া হয়েছে সেই পাত্রটাকে বলা হয় ভোল্টামিটার। আর সেই জলীয় দ্রবণের মধ্যে আংশিক নিমজ্জিত করা হয় দুটো ধাতব দণ্ড। এখানে গ্রাফাইট দণ্ড নেওয়া হয়েছে। এই ধাতব দণ্ডগুলোকে বলা হয় তড়িৎদ্বার। এবার আমাদের কাজ কি? এই দুটো তড়িৎদ্বারকে আমরা ব্যাটারির সাহায্যে যোগ করব। ব্যাটারির দুটো প্রান্ত থাকে জানি আমরা, পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত। এই একটা প্রান্তের সঙ্গে যোগ করলাম, এই একটা। তাহলে ব্যাটারির একটাকে পজিটিভ প্রান্ত, এটাকে প্লাস করে দিলাম, এটাকে নেগেটিভ প্রান্ত করে দিলাম। তাহলে ব্যাটারির দুটো প্রান্তের সঙ্গে দুটো তড়িৎদ্বারকে যোগ করলাম। তাহলে এটা যদি প্লাস করে দিই, তাহলে এই তড়িৎদ্বারটা প্লাস হয়ে গেল, কারণ ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত হলো। কোনটাকে কি বলে সেটা পরে আসছি। দুটো তড়িৎদ্বারের আবার নাম আছে, সেটা আসছি মনে রাখার সুবিধার্থে আমি একটু পরে বলছি তোমাদেরকে। নেগেটিভ প্রান্তের সঙ্গে যেটা যুক্ত করব সেটা নেগেটিভ হয়ে গেল। বোঝা গেল? তাহলে দুটো তড়িৎদ্বার কিভাবে চার্জ পেলো দেখো। যে তড়িৎদ্বারকে আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যোগ করলাম সেটা পজিটিভ চার্জ পেয়ে গেল, পজিটিভ আধান পেয়ে গেল। যে তড়িৎদ্বারটাকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করলাম সেটা নেগেটিভ আধান পেয়ে গেল। এবারে এখানে যে NaCl অণুগুলো আছে তারা ভেঙে আছে জলীয় দ্রবণে, Na+, Cl-। তাহলে আমি অনেকগুলো এরকম লিখবো Na+, Cl-, কারণ অনেকগুলো অণু আছে, সব ভেঙে আছে। তাহলে বারবার আমি Na+ লিখে এত জায়গা নষ্ট করছি না। Na+গুলোকে আমি শুধু প্লাস দিয়ে লিখছি, আর Cl-গুলোকে শুধু মাইনাস দিয়ে লিখছি। তাহলে মাইনাস 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 প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস, এরকম ধরো ছড়িয়ে আছে। তাহলে প্লাসগুলো কি? প্লাস মিনস Na+, মাইনাস মানে Cl-। তাহলে এই যে জলীয় দ্রবণে NaCl, একটু আগে বলেছিলাম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ NaCl, ওরা কীভাবে